আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় শিলাস্তি রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ড চলাকালে শিলাস্তি রহমান স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয় তার রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান। বিকেলে ঢাকার সিএমএম আদালতে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার জবানবন্দি রেকর্ড করেন। শিলাস্তি রহমান সহ ৩ জনের গত ২৪ মে ৮ দিন এবং ৩১ মে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্য দুই আসামি হলেন শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল, মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমানুল্লাহ সাইদ ও তানভীর ভূঁইয়া। এদিকে এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলার আসামি সিয়াম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এই আদেশ দেন। গেল রোববার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে এই পরোয়ানা জারি করেন আদালত। এর আগে আনার হত্যায় জড়িত সিয়ামকে নেপালে আটক করে পুলিশ। কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটে আনারকে খুনের পর নেপালে আত্মগোপন করে অভিযুক্ত সিয়াম। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা না থাকায় তিনি যে কোনো দেশে যেতে পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, দুদক ও সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলেই সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও বেনজিরের বিষয়গুলো সামনে আসছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। আপনারা জানেন যে এন্টিগা ও নিউ ইয়র্ক সফর শেষে দেশে ফিরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শান্তিরক্ষী বিষয়টি দেখেন। তিনি বলেন, নিষেধাজ্ঞা না থাকায় বেনজির পৃথিবীর যে কোনো দেশে যেতে পারেন। দেখুন, তার দেশ ত্যাগে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, কোর্টও দেয়নি বা দুদকও দেয়নি। তো কারোর উপর যখন দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকে তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। তিনি জানান, বেনজির ও সাবেক সেনা প্রধান আজিজের বিষয়ে সরকার ও দুদক স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। দুদক অত্যন্ত স্বচ্ছতার সাথে স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসেছে, এবং আদালতও অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসছে। এটা তো অন্য কেউ তুলে আনেনি। সরকার এই ব্যাপারে অত্যন্ত স্বচ্ছ এবং সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার। এদিকে বেনজির আহমেদের আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক জানান, বেনজির এখন দেশের বাইরে রয়েছেন। যেহেতু ওনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে এবং দুদক ইনকোয়ারি করছে, ওনার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, সুতরাং উনি আইনগত ব্যবস্থাগুলি নেবেন। যেহেতু উনি এই দেশেরই সিটিজেন, তার আইনগত অধিকার আছে এগুলিকে ডিফেন্ড করার, এবং উনি যথাযথভাবে ডিফেন্ড করবেন। বিপুল দেবরায়, আরটিভি, ঢাকা। পুলিশের সর্বোচ্চ পদে থেকেও পাসপোর্ট নিয়ে জালিয়াতির আশ্রয় নিয়েছেন বেনজির আহমেদ। সরকারি পদ পদবি লুকিয়ে বেসরকারি চাকরিজীবী হিসেবে পাসপোর্ট করেছেন। অবৈধ বিনিয়োগ ও ভবিষ্যতে স্থায়ীভাবে দেশের বাইরে বসবাস করতেই এমন জালিয়াতি করেছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। বেনজিরের ঘটনা কেবল প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তা নয়, সরকারি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য বড় বার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ঘটনা দুদকের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। পাসপোর্টটি আলোচিত পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদের। পাসপোর্ট নবায়নের তারিখ অনুযায়ী ওই সময় তিনি র্যাবের মহাপরিচালক ছিলেন, অথচ পেশা দিয়েছেন প্রাইভেট সার্ভিস। পুলিশ প্রধান হিসেবে অবসরে যাওয়া প্রতাপশালী এমন কর্মকর্তা কিভাবে পরিচয় গোপন করে পাসপোর্ট করলেন তা নিয়ে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। এ বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের ডিজির সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঢাকাসহ আশেপাশের কোথাও খোঁজ মিলছে না প্রভাবশালী এ কর্মকর্তার। চরম দুঃসময়ে আপনজনরাও যেন দূরে চলে গেছে। একসময় যে মানুষটির জন্য অনেকে গর্ব করত, এখন সেখানে প্রতিবেশীরাও তার যন্ত্রণায় বাসার সামনে সাইনবোর্ড লিখে রেখেছে, ছবি তোলা নিষেধ। নিরাপত্তা রক্ষীরাও বিরক্ত মানুষটির ওপর। ভাই আপনার কাছে আপনার ছবি উঠাবো না তো। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য বেনজিরের এমন পরিস্থিতি বড় বার্তা দিচ্ছে। তবে সেটা কতটা শিক্ষণীয় হবে সেটি এখন দেখার বিষয়। এখন যদি কেউ আকেলমন্দ না হয়, যদি আক্কেল না হয় তাহলে সেটি ভিন্ন কথা। অনেকেই ভাবতে পারে যে ইনি কোনো একটা কারণে পড়েছে, তো সেই কারণটা আমি যদি না ঘটাই তাহলে আমি যতই লুটপাট করি না কেন আমি পড়বো না, এরকম ভাবতে পারে। আবার সত্যিকার অর্থে যারা, যেটি বললাম যে বুদ্ধিমান, সতর্ক,
তাদের জন্য এটা মেসেজ যে না, এইরকম করলে এইরকম অবস্থায় পড়া যায়। এই কাজটি কিন্তু অন্য তার অপরাধের সাথে একইভাবে তিনি এককভাবে করেননি। তিনি যেহেতু এই পাসপোর্ট ব্যবহার করে বিদেশ ভ্রমণ করেছেন বলে তথ্য প্রকাশিত হচ্ছে। পুলিশের আইজিপি তিনি কেমন করে, বা তিনি র্যাবের প্রধান, তিনি কেমন করে ব্যক্তিগত পাসপোর্ট হিসেবে ব্যবহার করতে পারেন। কাজে এখানে কিন্তু বহুমাত্রিক অপরাধের, আবার বহু ব্যক্তির সংশ্লিষ্টতা, এক ধরনের যোগসাজশ এবং সুরক্ষা সংগঠিত হয়েছে। চাকরিতে থাকা অবস্থায় ভুয়া পরিচয়, পাসপোর্ট এবং সম্পদের পাহাড় করা নিয়ে দুদক সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর অজ্ঞতা, প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে, এমনটাই মনে করেন দুদকের সাবেক মহাপরিচালক। সুমন তানভীর, RTV, ঢাকা। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিসে নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। সিদ্ধান্ত অনুসারে এখন থেকে সকাল 9টা হতে বিকেল 5টা পর্যন্ত চলবে অফিস সূচি, যা পুরোপুরি কার্যকর হবে কোরবানির ঈদের পর থেকে। সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে শাহবাগ থানা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে স্থানান্তরের বিষয়ে বৈঠকে প্রকল্প উপস্থাপন করা হয়। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে এসব তথ্য তুলে ধরেন মন্ত্রী পরিষদ সচিব। 9টা থেকে 5টা পর্যন্ত পুনর্নির্ধারণ করেছে। রোববার থেকে বৃহস্পতিবার 9টা থেকে 5টা, 1টা থেকে 1:30টা পর্যন্ত নামাজ এবং মধ্যাহ্ন এটি কার্যকর হবে। আপনারা আমাদের সামনে ঈদুল আজহার যে বন্ধটা শেষ যেদিন হবে, তারপরের দিন যে প্রথম যে কর্মদিবস, সেই কর্মদিবস থেকে। ঈদ সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংগ্রহের দাম নির্ধারণ করেছে সরকার। ঢাকায় গরুর চামড়ার দাম গতবারের চেয়ে 5 টাকা এবং ঢাকার বাইরে 3 টাকা বেড়েছে। আর খাসির চামড়া 5 টাকা ও বকরির চামড়ার দাম বাড়ানো হয়েছে 6 টাকা। দুপুরে সচিবালয়ে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ, সুষ্ঠু ব্যবস্থাপনা সহ সংশ্লিষ্ট বিষয়ক সভায় বাণিজ্য প্রতিমন্ত্রীর উপস্থিতিতে নতুন এই মূল্য নির্ধারণের ঘোষণা দেয় বাংলাদেশ ট্যানারি মালিক সমিতি। মারুফ রেজা রিপোর্ট। দেশের প্রধান রপ্তানি খাতগুলোর অন্যতম চামড়া শিল্প, আর সারা বছরের পশুর চামড়ার মোট সংগ্রহের 50% আসে কোরবানি থেকে। যথারীতি ঈদের সপ্তাহ দুয়েক আগে নির্ধারণ করা হলো গুরুত্বপূর্ণ এই পণ্যটির আগাম দর। এবছর ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট নির্ধারণ করা হয়েছে 55 থেকে 60 টাকা। অন্যদিকে ঢাকার বাইরে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 50 থেকে 55 টাকা। অন্যদিকে সারা দেশে খাসির চামড়ার প্রতি বর্গফুটের দাম নির্ধারণ করা হয়েছে 20 থেকে 25 টাকা, আর বকরির প্রতি বর্গফুটে 18 থেকে 20 টাকা। এই গরমের এই মৌসুমে 3 থেকে 4 ঘন্টার মধ্যে লবণ না দিতে পারলে ব্যাকটেরিয়ার যে পচন ধরবে, সেই পচনে প্রায় 40% চামড়াই নষ্ট হয়ে যাবে। তখন আর ট্যানারি মালিকরা চামড়ার দামই দেবে কি? 40% তার পুঁজি তো খোয়া ফেলবে। কাজে চামড়াটাকে বাঁচানো হলো এই মুহূর্তে আমাদের SOS এর মতো সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য। গেল কয়েক বছর চামড়ার ভালো দর পাওয়া যাচ্ছে না জানিয়ে এবার খানিকটা ইতিবাচক প্রত্যাশা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমাদের সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা ফাইনালি ETP প্ল্যান্টের জন্য ব্যবস্থা নিছি এবং সেটাও ইনশাল্লাহ হয়ে যাবে। দু একটি ট্যানারি নিজের উদ্যোগে প্রাইভেট ETPও করছে। এদিকে রাজধানীর অন্যতম পশুর হাট আফতাবনগরে এবার বসছে না পশুর হাট। এলাকার এক বাসিন্দা রিটের ফলাফল হিসেবে এমন সিদ্ধান্ত জানান আদালত। গরুর হাট যদি হয়, পুরো জায়গাটাই বন্ধ হয়ে যায়। ওখানকার যারা আবাসিক এরিয়ার রেসিডেন্টস রয়েছে, তারা বের হতে কষ্ট হয়, ঢুকতে কষ্ট হয়। তো সব মিলিয়ে অ্যাপিলেট ডিভিশনও এই বিষয়টা খুব বিবেচনায় নিয়ে হাইকোর্ট ডিভিশনের আদেশটি স্টে করেন নাই। তার মানে হচ্ছে যে এখানে আর গরুর হাট এবার বসবে না। এদিকে গেল বছর 1 কোটি 1 লাখ পশু চাহিদা থাকলেও চলতি বছর সেটি 1 কোটি 7 লাখ ছাড়াবে বলে প্রত্যাশা করছে সরকার। মারুফ রেজা, RTV, ঢাকা। এবার ঈদযাত্রার রেকর্ড পরিমাণ 1 কোটি 90 লাখ হিট পড়েছে ট্রেনের টিকিট সার্ভারে। এরই মধ্যে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রিও শেষ। আজ ঈদুল আজহার স্পেশাল 2টি ট্রেনের টিকিট বিক্রিও শুরু হয়েছে। সকালে ব্রিফিংয়ে ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার জানান 12 থেকে 14 জুন পর্যন্ত ক্যাটেল ট্রেন চলবে। এদিকে সকাল 8টা থেকে শুরু হয় অনলাইনে টিকিট বিক্রি। শুরুতে রেলের পশ্চিমাঞ্চলের রাজশাহী, রংপুর ও খুলনা ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি হয়। সব টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে। পূর্বাঞ্চলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অগ্রিম টিকিট বিক্রিও শেষ। তবে টিকিট না পাওয়া নিয়ে আক্ষেপ আছে যাত্রীদের।
যখনই ওই পেমেন্টের কাছে যাই, পেমেন্ট নেয় না, ব্যাগ আসার সঙ্গে সঙ্গে দেখা সব 0-0। 8টার দিকে সাথে ঢুকছি, 2 মিনিট 3 মিনিটে সব শেষ টিকিট। কাউন্টারে গেলাম, বলছে না আপনাকে অনলাইনে টিকিট দেওয়া হয়েছে। অনলাইনে তো পাইছি না। প্রথম আধা ঘন্টাতে অর্থাৎ ফার্স্ট পিক আওয়ার যেটা 8:30 পর্যন্ত আমরা প্রায় 1,90,00,000 হিট করেছে বাংলাদেশ রেলের সার্ভারে। যত লোকই ট্রাই করুক না কেন, আপনার প্রত্যাশী অর্থাৎ টিকিট প্রত্যাশীর সংখ্যাটা অনেক বেশি, যেটা লক্ষ্য করা যাচ্ছে, ব্যাপক চাপ। আপনি জানেন এবারে এই জায়গাটায় এটাই সবচেয়ে বেশি হিট পড়লো আর কি। সিলেট নগরে রোববার মধ্যরাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে ডুবে গেছে শতাধিক এলাকা। ভুক্তভোগীরা জানায়, উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যার পানিতে সুরমা নদী টইটুম্বর। তাই বৃষ্টির পানি নগরের ছড়াগুলো দিয়ে নদীতে মিশতে পারছে না। এতে নগর জলমগ্ন হয়ে পড়েছে। রোববার সকাল ও বিকেলে কয়েক দফা বৃষ্টি হয়েছে। এরপর থেকে এমন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, বিভিন্ন বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে নগরবাসী। এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিচতলা তলিয়ে যাওয়ায় বিপাকে রোগী ও স্বজনরা। সিলেট জুড়ে অতিবৃষ্টি হলেও নদ নদীর পানি কমছে ধীর গতিতে। উজানের বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সব নদ নদীর পানি বেড়েছে। সুরমা নদীর ছাতক পয়েন্টে বিপদসীমার 59 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে মৌলভীবাজারে বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে প্রচারের শেষ দিন আজ। এদিকে নির্বাচন ঘিরে সহিংসতা, হামলা, মামলা ও প্রচারে বাধা সহ স্থানীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। অনেক প্রার্থীর মধ্যে ভোটের ফলাফল নিয়ে সংশয় বিরাজ করছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। সারা দেশের মতো সিরাজগঞ্জের রায়গঞ্জ ও কামারখন্দ উপজেলায়ও আগামী 5 জুন অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। উপজেলা দুটিতে চেয়ারম্যান পদে 9 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা 3,83,490 জন। তবে ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বিগ্ন এমপি সমর্থকদের বাইরের চেয়ারম্যান প্রার্থীরা। তাদের অভিযোগ, এমপি সমর্থিতরা সহিংসতা, হামলা, মামলা ও প্রচারে বাধা দেওয়ার সহ গুজব ছড়াচ্ছে এবং ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। বিভিন্ন নেতাকর্মীকে দলীয়ভাবে তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, পোস্টের ভয় দেখিয়ে। মানুষের মধ্যে শঙ্কাও আছে। কোনো জায়গায় বলা হচ্ছে যে ভোট যাই হোক ডিক্লেয়ার হবে আমাদের পক্ষে। ভোটের জন্য যেটা সমস্যা হচ্ছে সেটা হলো শুধু অপপ্রচার, মিথ্যা কথা। তবে জেলা নির্বাচন কর্মকর্তা বলছেন, ভোটের পরিবেশ বজায় থাকায় সবাই সমানভাবে প্রচার চালিয়ে যাচ্ছে। ইভিএম পদ্ধতিতে আমরা আশা করি এখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবেন। এখানে সকল প্রার্থী সমানভাবে প্রচারণা চালাচ্ছে। এদিকে প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচারে মাঠ চষে বেড়াচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদের প্রার্থীরা। হাতে সময় না থাকায় কর্মী সমর্থকদের নিয়ে নিজ নির্বাচনী এলাকায় পথসভা, কুশল বিনিময়, গণসংযোগ, লিফলেট বিতরণ সহ নানা কর্মসূচিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন 6 জন চেয়ারম্যান, 9 জন ভাইস চেয়ারম্যান ও 5 জন সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। আমি আশাবাদী বিজয়নগরবাসীকে নিয়ে আমি এটাকে মডেল উপজেলা হিসাবে তৈরি করার জন্য আমি সর্বদা চেষ্টা করব। আগামী তো আমার এই মাদক বিরোধী কর্মকাণ্ড অব্যাহত থাকবে। সাধ্যের মধ্যে সর্বোচ্চ দিয়ে কাজ করে যাব এবং জনগণের সেবা করে যাব। বিজয়নগরবাসী যদি আমাকে সমর্থন করেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে স্মার্ট এবং আধুনিক বিজয়নগর গড়ার আপ্রাণ চেষ্টা করব। তবে যাচাই বাছাই করেই নিজেদের জন্য সৎ, যোগ্য, নিরপেক্ষ প্রতিনিধি নির্বাচন করতে চান ভোটাররা। নুসরাত জাহান সিনথি, আরটিভি। নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো মোজো সাপোর্ট প্যালেস্টাইন র্যালি। বিকেলে জেলার চাষাড়া থেকে কালীবাজার পর্যন্ত র্যালি করে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড মোজো। ফিলিস্তিনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এ আয়োজনে অংশ নেয় নানা শ্রেণী পেশার মানুষ। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মাইদুল ইসলাম জানান, বিক্রয়কৃত মোজোর প্রতি বোতল থেকে 1 টাকা করে যাচ্ছে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সহায়তায়। মানবিক দিক বিবেচনায় মোজো এমন উদ্যোগ গ্রহণ করেছে। টানা চতুর্থবারের মতো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি শিরোপা জিতল বাংলাদেশ। দাপুটে ফাইনালে নেপালকে 45-31 পয়েন্ট হারিয়েছে লাল সবুজরা। ফাইনালে সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের অধিনায়ক ও বেটার আরদুজ্জামান মুন্সি। আর টুর্নামেন্ট সেরা হয়েছেন নেপালের ঘনশ্যাম রোকা মাগার। অরণ্য গফুরের রিপোর্ট।
আগের 3 আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ একমাত্র অপরাজিত দল হিসেবে এবারের আসরের ফাইনালে ওঠে। শিরোপার লড়াইয়েও ধরে রাখে সে আধিপত্য। শুরু থেকেই লাল সবুজদের চোখে মুখে ফুটে ওঠে শিরোপা ক্ষুধা। নিজের বিদায় ম্যাচে আবেগকে পাশ কাটিয়ে নিজেকে মেলে ধরেন স্বাগতিক অধিনায়ক আরদুজ্জামান। রেইডে তুলে আনেন পয়েন্ট, ফলে প্রথমার্ধেই 24-10 পয়েন্টে এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সফল হয়নি নেপাল। নেপালি রেইডগুলোকে আটকে দেন রোমান জিয়ারা। উজ্জীবিত সমর্থকদের পেয়ে যেন আরও উজ্জীবিত হয়ে ওঠেন মিজান আলামিনরা। টুর্নামেন্টের লড়াকু দল নেপালকে পর্যদস্ত করেই শিরোপা উৎসবে মাতে বাংলাদেশ। 4-4 চ্যাম্পিয়নে কাবাডির এলিট শ্রেণীতে জায়গা করার অপেক্ষায় লাল সবুজরা। অরণ্য গফুর, RTV, ঢাকা। রাতের সংবাদে পর্যন্ত সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ একটাই দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।